হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি পুট ইউর হেড অন মাই শোল্ডার এই ড্রামাটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি আরও 3 বছর আগে। তো তখন আমার ভয়েস কোয়ালিটি ভালো ছিল না, আমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল না, ওভারঅল এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল। কিন্তু তারপর তোমরা এত বেশি সাপোর্ট দেখিয়েছ, সেটা আমাদের চ্যানেলের মোস্ট ভিউড ভিডিওতে কনভার্ট হয়েছে। তো আমি চিন্তা করলাম আমরা যদি এটাকে রিএক্সপ্লেন করি সবথেকে ভালো স্ক্রিপ্টে, ভয়েসে এবং ভিডিও কোয়ালিটিতে, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে এবং আমাদের যারা নতুন ভিউয়ার রয়েছে তারা কিন্তু এটাকে আরও ভালোভাবে এনজয় করতে পারবে। তো সেটা চিন্তা ভাবনা থেকে আমি এটা আবারও এক্সপ্লেন করছি তোমাদের জন্য। আর এক্সপ্লেনের ধরনটাও একটু চেঞ্জ হবে, স্ক্রিপ্টও চেঞ্জ হবে। তো যাই হোক, আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো ড্রামাটা যখন শুরু হয় আমরা প্রথমে একটা ডরমিটারি দেখতে পাই, আর সেখানে একটা মেয়েকে বারবার কেউ যেন কল দিয়ে যাচ্ছিল। তো সে তো ঘুম থেকে উঠতে চাইছিল না, কারণ সে আমার মতোই অলস। ওর ফোন নিচে পড়ে গেল, সে ফোনটা যখন তুলতে যায় তখন সেখানে একটা টাকার নোট পায় সে। আর এই টাকার নোটটা পেয়ে মেয়েটা এত বেশি খুশি হয়, মানে সে যেন একটা বাচ্চা। আজকে ওর একটা ইন্টারভিউ যাওয়ার কথা রয়েছে, আর ওকে বারবার কল দিচ্ছিল ওর একটা বেস্ট ফ্রেন্ড। আর মেয়েটার নাম হচ্ছে সিতুমো অ্যাকাউন্টিং এর একজন ছাত্রী এবং সে এখন ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু মনগত মানে মাইন্ডের হিসাবে সে এখন একটা ছোট বাচ্চাদের মতো আচরণ করে, ন্যাকামি করে। যাই হোক, সে একটা যাচ্ছে অ্যাডভার্টাইজিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে, মূলত জব করার জন্য। আর এখন যে ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ফুপে, আর ফুপে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। ফুপে ওকে নিতে এসেছিল এই কারণে সে সবসময় তার কাছে থাকে একদম ছোটবেলা থেকে। আর ওরা একসাথে হাই স্কুল কমপ্লিট করেছে এবং সবকিছু একসাথেই করেছে। সিতুমু আজকে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ওর ড্রিম জব যদি সে পেয়ে যায় তার মতো খুশি আর কেউ হবে না। ও অ্যাকাউন্টিংয়ে পড়লেও এটা ছিল তার ড্রিম। তবে আনফর্চুনেটলি ওদের একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়, আর এই ছেলেটা যেহেতু ওখান দিয়ে সাইকেল চালিয়ে আসছিল এই জন্য এটা হয়। এই ছেলেটিকে ফুপে অনেক আগে থেকেই চিনে, কারণ সে তার রুমমেট। তো ফুপে তাকে বলে যে তুমি এভাবে কেন সাইকেল চালিয়ে যাচ্ছিলে, এত দ্রুত তুমি কোথায় যাচ্ছ? তো দেখা যায় এদিকে সিতুমো পড়ে গিয়েছিল এবং এনাফ ব্যথা পাইছে সে। তারপর দেখা যায় যে সে নিজে নতুন ড্রেসটা পরে এসেছিল, যেটা পরে সে ইন্টারভিউ দিতে যাবে, সেটা সাইকেলে আটকে যায়। ওখানে এসে সে বলে যে তোমার কি অনেক বেশি তাড়া রয়েছে নাকি? সে বলে যে হ্যাঁ, তারা রয়েছে। আর এজন্য তার জামাটাই সে ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে সাইকেল চালিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে ভুল করে সিতুমোর ব্যাগটা নিয়ে গিয়েছিল, মানে তাদের দুজনের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যায়। তাই যখন এক্সাম হলে যায় তখন দেখা যায় যে সেখানে একটা স্যানিটারি প্যাড রয়েছে এবং সেটা বের করে তার টেবিলের উপরে রাখে। ও ভেবেছিল ভাই এটা হয়তো পেন্সিল বক্স হবে, এটা দিয়ে কিছু একটা করব। কিন্তু সবাই যখন তাকিয়েছিল এবং অদ্ভুতভাবে তাকাচ্ছিল তখন বুঝতে পারে যে সে কত বড় একটা মিস্টেক করে ফেলেছে। মানে সে ভুল করে সিতুমুর ব্যাগটাই নিয়ে চলে এসেছে, আর এর যেহেতু তার ব্যাগ না, আর এটা তার ব্যাগ, তার কাছে নেই, অ্যাডমিট কার্ডও তার কাছে নেই, আর এ ভুলটা সে নিজে থেকে করেছে, তাই সে এক ধরনের বিপদে পড়ে যায়। আর অপরদিকে সিতুমু যখন ইন্টারভিউ দিতে যায় তার কাছেও তো তার জিনিসপত্র নেই, তার কাগজপাতি নেই। যখন তার কাছে তার ইনফরমেশন দেখতে চাওয়া হয় তখন দেখা যায় যে সে আসলে ভুল করে ওই ব্যাগটা নিয়ে এসেছে, আর এটার জন্য তার ইন্টারভিউ ভালো হতে নিলেও তার চাকরিটা আর হয় না। আর এখন এখানে ফুপেছিল যে কিনা তাদের দুজনেরই কমন ফ্রেন্ড। তো ওরা দেখা করতে একটা জায়গায় চলে যায় আর দুজনকে নিজেদের ব্যাগটা এক্সচেঞ্জ করে ফেলে। এখন যখন ব্যাগ পেয়েছিল তখন তারা ব্যাগ চেক করতে থাকে। সিতুমো বলে যে আমিও আমার ব্যাগ চেক করব, তবে এর ভিতরে একটা জিনিস মিসিং যেটা তোমার কখনোই কাজে লাগবে না। ও বুঝতে পারে যে এটা প্যাডের কথা বলছে। ও বলে যে আমি তোমাকে এক্সপ্লেন করছি, কিন্তু সিতুমো বলে যে আমি তোমাকে এটা গিফট হিসেবে দিয়ে দিয়েছি, তুমি চাইলে এটা ইউজ করতে পারো। এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। আর বলে রাখি সিতুমি যে হোস্টেলে থাকে ওর রুমমেট ছিল আরো 3জন, যাদের ভিতরে কেউ তার সিনিয়র ছিল, কেউ তার জুনিয়রও ছিল। আর এদিকে ও সবসময় স্যারদের সঙ্গে কাজ করতো ল্যাবে, আর সেখানে ল্যাবে পড়ে থাকতো আর কি। তবে এই টিচারদেরকে সে একদমই লাইক করতো না। ও তার ফোন সারানোর জন্য একটা ফোন হাউসে এসেছিল, আর সেখানে নিজের ফোনটি সারানোর জন্য এসেছিল সিতুমু। আচ্ছা, ওর সাথে তোমাদের পরিচয় করালাম না, ও হচ্ছে গুয়েই, যে কিনা ফুপের একজন ফ্রেন্ড ছিল আর কি। আর সে কিন্তু নিজের ফোন সারিয়ে ফেলেছিল, আর সিতুমু ফোনটাও সারিয়ে দেয়। তখন সিতুমু তখন অনেক অবাক হয়ে যায়, কারণ ছেলেটা তো আসলে জিনিয়াস। পরদিন দেখা যায় যে ওর আরো একটা ইন্টারভিউ ছিল, যে কারণে সে ফুপেকে বারবার মেসেজ দিতে থাকে ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফুপে ওর মেসেজটা সিনই করে না। ও যখন দাঁড়িয়েছিল তখন একদল ছিনতাইকারী ওর ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়। ওর তো অনেক ব্যথা লাগে, তখন ও ফোন দিয়ে সোজাসুজি ফুপেকে জানায়, আর সে ফোনটা তুলে আসে গই। সিতুমি তার সাথে ঘটে যাওয়া সবগুলো ঘটনা সেখানে জানায়, আর বলে যে এখনই ফুপেকে এখানে পাঠিয়ে দিতে। তবে ফুপেকে কোথাও খুঁজে না পেয়ে ও নিজেই সেখানে চলে আসে সিতুমুর কাছে। সিতুমু অবাক হয়ে গিয়েছিল এবং তাকে বলে যে
এখনই তোমাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে তো ওরা ঠিকই আসে, কিন্তু ওর জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসে। ও খুব লজ্জা পেয়ে যায়, কারণ অতটাও ব্যথা লাগেনি। তখন ডক্টর হাসে আর বলে যে তোমরা নিশ্চয়ই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড তো অনেক বেশি কেয়ারিং, তুমি অনেক বেশি লাকি, আর ওর জন্যই তো তুমি একটা হুইল চেয়ার এনে দিয়েছো, তাই না? তবে কোনো সমস্যা নেই, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর যখন ফুপে একথা শুনতে পারে, ও তখন দৌড়ে চলে আসে হাসপাতালে, কিন্তু তখন গুয়ের কাছ থেকে ওকে কেড়ে নিয়ে যায়। আর এরপরে ফার্মাসি খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ওখানে সিতমিকে ফেলে রেখে, আর সিতমির জন্য খুবই খারাপ লাগে তার। তখন ওর কাছে পিছনে এসে সে দাঁড়িয়ে পড়ে। আসলে ফুপুর এসব বিষয়গুলো সিতমুর একদমই ভালো লাগতো না। এর পরের সিন আমরা দেখতে পাই যে সিতমু সুস্থ হয়ে গিয়েছিল এবং দেখতে এসেছিল ফুফের সঙ্গে। ওখানে এসে ওর পিছনের কথা মনে পড়ে যায়। ও নিজে একদিন ফুপেকে প্রপোজ করেছিল, কিন্তু ফুপে কখনো তার প্রতি সিরিয়াস ছিল না। আর ওর আজকেও একটা ইন্টারভিউ ছিল, তবে এই ইন্টারভিউতে ওর সঙ্গে ফুপে না গিয়ে সেখানে চলে আসে গুয়েই, কারণ গুয়েকে ফুপে পাঠিয়েছিল। কারণ ফুপের বিকালে একটা খেলা ছিল, তাই ফুপের পরিবর্তে সেখানে গুয়ে এসেছিল তার সাথে। তবে গুয়ে সবসময় সিতমুর সাথে একটা দূরত্ব মেনটেন করে থাকতো, কিন্তু যখন ও দূরে গিয়ে বসেছিল, হঠাৎ করে ফিজিক্স টিচারকে দেখে সোজা চলে আসে সিতমুর পাশে আর গান শুনতে লাগে, আর এমন ভাব করতে থাকে যে তারা দুজন যেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। টিচারকে এটাও বলে যে ও আমার গার্লফ্রেন্ড, তাই আপনি আমাদেরকে এখন দয়া করে ডিস্টার্ব করবেন না। কিন্তু ওর টিচার তো ওকে এখানে বক্তৃতা দেওয়ার জন্য শুরু করে দেয় আর বলে যে তুমি যেহেতু ওর গার্লফ্রেন্ড, তুমি প্লিজ ওকে বোঝাও। আমরা একটা প্রজেক্টে বারবার ওকে চাইছি, কিন্তু ও একদমই রাজি হচ্ছে না। এরপরে দেখা যায় যে ওর যে ইন্টারভিউটা হয়ে যায় এবং সেখানে ওর জবটাও হয়ে গিয়েছে। তবে এখানে অন্যরকম একটা প্রতিষ্ঠান ছিল, সেটা আমরা সেটা দেখে বুঝতে পারি। যাই হোক, যখন ওর ইন্টারভিউটা দিয়ে চলে আসে, তখন যেতে যেতে ওদের সন্ধ্যা হয়ে যায়। সিতুমু প্রচন্ড ক্লান্ত থাকায় ওর অনেক ঘুম আসছিল, তাই ও বারবার গুয়ের উপরে ঢলে পড়ছিল। ও যতবারই তাকে তুলে দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার কাঁধের উপরে একটা টিস্যু রাখে সে, আর সিতুমুকে ঘুমাতেও দেয়। আর সে যেহেতু তার কাঁধের উপরে মাথা রেখেছিল, সে অনুযায়ী এই ড্রামাটার নাম দেওয়া হয় পুট ইউর হেড অন মাই শোল্ডার। যাই হোক, পরের দিন আমরা দেখি যে সিতুমু ওদের ওই প্রফেসরের সাথে দেখা করতে গিয়েছে, মানে গুয়ের প্রফেসরের সঙ্গে, যারা কিনা তাকে ওই প্রজেক্টে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল যে আসলে এই প্রজেক্টটা করা উচিত গুয়ের, কারণ সে অনেক বেশি জিনিয়াস, অনেক বেশি ট্যালেন্টেড। তাই ও ফুপেকে বুঝিয়ে ওর এখানে নিয়ে আসে আর বলে যে আমি তোমাকে একটা কোশ্চেন দিয়েছে ওনারা, আর এটা যদি তুমি সলভ করতে পারো তাহলে ওই প্রজেক্টে তোমাকে নিয়ে নেবে, আর আমি চাই তুমি এটা সলভ করো। তো অনেক বুঝিয়ে পাঝিয়ে তাকে সেখানে রাজি করে ফেলা হয়, আর ও রাজিও হয়ে যায় আর প্রশ্নটিও সলভ করে ফেলে। আর এদিকে ফুপে তো অলরেডি ঘুমিয়ে পড়েছিল সেখানে। এরপরে সিতুমু তো একদম সাকসেসফুল হয়ে যায়, কারণ সে রাজি হয়ে গিয়েছিল। তারপর ওরা তিনজন মিলে ড্রিঙ্ক করতে যায়। তো তারা যখন ড্রিঙ্ক করে সেখানে ফিরছিল, তখন সিতুমু অনেক রাগ হচ্ছিল ফুপের উপরে। ও বলে তুমি অনেক বাজে দেখতে এবং অনেকদিন ধরে তোমার উপর আমার ক্রাশ ছিল, কিন্তু আমি এখন থেকে তোমার থেকে যে ক্রাশটা ছিল সেটা তুলে নিলাম। আমি চাই না তুমি আমার সঙ্গে থাকো। আর এখন আমরা বুঝতে পারি যে ও মনে মনে ফুপেকে পছন্দ করতো সিতুমু। আর স্কুল লাইফ থেকে তাদের ভিতরে ঝগড়াঝাটি তো চলেই আসছে। সিতুমুকে কখনো সিরিয়াসলি নেয়নি ফুপে, আর ওর জন্য সিতুমু মনে মনে এখন অনেক পছন্দ করলেও সেভাবে বলে উঠতে পারেনি। আর মনে মনে একটা কষ্ট লাগা শুরু হয়ে যায় তার। পরদিন সকালবেলা ওর যখন ঘুম ভাঙে, তখন ফুপে আবার ওকে কল করে। ফুপে গুয়ের হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর ওর একটা সিনিয়র সাথে দেখা হয়ে যায়, যে আসলে হোস্টেলের রুমের সিনিয়র ছিল আর কি সিতুমুর। কিছুক্ষণ পরে সিতুমু সেখানে চলে আসে, কিন্তু কালকে রাতে কিছুই নাকি তার মনে পড়ছে না। আর তখন ফুপে তাকে বলে যে তুমি আমাকে জোরে জড়িয়ে ধরেছিলে আর মুখ এভাবে ধরেছিলে, তুমি তো আমাকে কিস করতে চাইছিলে। এইসব শুনতে সিতুমু অনেক বেশি রাগ করতে থাকে। সিন যখন শিফট হয়, আমরা দেখতে পাই যে ওর চাকরিটা সেখানে হয়ে গিয়েছিল, আর সেখানে গিয়েছিল তারা, কিন্তু ওর কাজের এত পেশা ছিল যে একদম সামলাতে পারছিল না। ওকে সারাদিন রাত কাজ করতে হচ্ছিল, তবুও ও কাজটি করে যাচ্ছিল। কাজ শেষে ও যখন ফিরে আসবে, ও বাসের সিটটা পর্যন্ত পায় না এবং অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তখন সিতুমুর কাছে ওর মা ফোন দিয়ে বলে যে যেখানে তোমার অফিস, ওর কাছে আন্টি সুইর বাচ্চার বাড়ি রয়েছে। ওই বাড়ি অনেকদিন ধরে ফেলানো রয়েছে, তুমি সেখানেই থাকো, আমি রেন্ট দিয়ে দিচ্ছি। সিন শিফট হলে আমরা দেখি যে ও লাগেজ নিয়ে ওই বাড়িতে চলে আসে। বাড়িটি অনেক বড় ছিল, ওর অনেক পছন্দ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওই বাড়িটা একদম সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে সে, এবং নিজে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওর থাকার একটা জায়গা হয়েছে। রাতে ওর মা ওকে কল দিয়ে বলে যে তুমি ওই বাড়িটা নোংরা করে ফেলছো না তো, কারণ আন্টি সুয়ের বাচ্চা এখন সেখানে যাবে, তবে আগামীকাল যাবে।
ওর মাকে মিথ্যা কথা বলে যে সে ঘরটা একদমই নোংরা করছে না। তারপর দেখা যায় যে ওই ঘরটা সে রেখে দিয়েছে যে কালকে পরিষ্কার করবে। রাতের বেলা সিতুমু সেখানে বসে বসে একটা হরর মুভি দেখছিল। তখন অনেক বৃষ্টি আর বিদ্যুৎও চমকাচ্ছিল, তার অনেক বেশি ভয়ও লাগছিল। তবুও সে এই মুভিটা কমপ্লিট করবেই, এই মুভিটা সে দেখে যাচ্ছিল। মুভির এক পর্যায়ে ওরা দরজাটা খুলবে, দরজা খুললে এমন একটা ভয়ঙ্কর সিন আসবে, হয়তো এমন একটা কিছু ঘটতে যাচ্ছে। ঠিক তখনই দেখা যায় যে সিতুমুর ঘরের দরজা তখন নক হয়েছে এবং খুলে যায়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। আর তখন দেখা যায় সেখানে আসলে এসেছে আন্টি সুয়ের বাচ্চা। কিন্তু এই বাচ্চাটা যে এত বড় একটা ছেলে সে সেটা বুঝতেও পারেনি, তাই ও মুখ দেখে একদম ওর সামনে চলে এসেছে। আর সে গুয়েকে বলে যে তুমি এখানে কি করছো। ও বলে যে ওর মা এখানে রেন্ট দিয়ে দিয়েছে। আর আন্টি সুয়ের বাচ্চা যে এত বড় একটা ছেলে সে সেটা বুঝতেই পারেনি। আর তারপরে তারা দুজন মিলে সেই ঘর অপরিষ্কার ছিল সেটা কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। আর সিতুমু বলতে থাকে যে তুমি কি এখানে থাকবে, তুমি যদি এখানে থাকো তাহলে কিন্তু কালকেই আমি এখান থেকে মুভ অন করে ফেলবো। এরপর দেখা যায় কিছুক্ষণের ভিতরে ওরা বাড়িঘর একদম ক্লিন করে সাজিয়ে ফেলেছিল, কিন্তু এখন তারা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর আমরা তাকে দেখতে পাই যে ও কিছু একটা ভাবছে। তো সে কি ভাবছে সেটা আমরা সামনেই দেখতে পারবো। সেখানে আমরা দেখতে পাই যে একটা গামলার ভিতরে কিছু একটা ডোবানো রয়েছে। আর সেই গামলার ভিতরে দেখা যায় যে সেখানে আসলে যেটা রয়েছে সেটা দেখে সে নিজেও শক হয়ে যায়। এটা তো না দেখলে কেউ বুঝতে পারে, কিন্তু ও কেন বুঝতে পারলো না সেটাই তার মাথায় ঢোকে না। সিতুমু এটার জন্য ভাবছিল যে আসলে ও এটা দেখে ফেলেছে কিনা। যাই হোক, পরবর্তীতে দেখা যায় যে সেখানে অনেকগুলো ব্রাশ সাজিয়ে রাখা হয়েছে। আর তখন সিতুমু তাকে গিয়ে বলে যে তুমি এই ব্রাশগুলো নিতে পারো। সিতুমু সবগুলো ব্রাশ যখন নিয়ে যাচ্ছিল তখন গুয়ে বলে যে আমার জন্য তো একটাও নেই, আমাকে একটা দিয়ে যাও। আর দ্রুত তখন সেখান থেকে একটা ব্রাশ ছুঁড়ে মারে আর নিজের ঘরের দিকে গিয়ে সে নিজের মাকে কল করে এবং জানায় যে আন্টি সুয়ের বাচ্চা একজন ছেলে, তুমি আমাকে আগে কেন বলনি। এদিকে গুয়ের মা ফোন দিয়ে বলেছিল যে সিতুমের মেয়ে, তুমি আমাকে আগে কেন বলনি। মানে তারা দুজন তাদের ফ্যামিলিকে চিল্লাচ্ছিল। রাতের বেলা গুয়ের একদম ঘুমোচ্ছিল না, তাই সে জোরে জোরে সেখানে কড়া নাড়তে থাকে সিতুমুর দরজায়। সিতুমু অনেক জোরে এবং অনেক কষ্টে দরজা খুলে এবং সে তার পেটে অনেক পেন হচ্ছে আর কি, এটা একটা গ্যাস্ট্রিকের ব্যথাও হতে পারে। ও দ্রুত করে সেখানে তাকে ওষুধ খাইয়ে দেয়। খাওয়ার সাথে সাথে সিতুমু অজ্ঞান হয়ে যায়। পরে দেখা যায় এটা আসলে ডেড এক্সপায়ার ছিল এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে যে তোমাকে যেন আগে কোথাও দেখেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি তো ওর বয়ফ্রেন্ড তাই না, ওর আবার কি হয়েছে, তুমি ওকে বিষ দিয়ে মেরে ফেলেছো নাকি? আর তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে এতই ভালোবাসো তাহলে ওকে ডেড এক্সপায়ার ওষুধ কখনোই খেতে দিও না, কেমন? ঠিক আছে, গুড বয়ফ্রেন্ড। পরের সিনে আমরা যখন দেখতে পাই সেখানে ওই ডাক্তারের সাথে ওখানকার একজন গার্ডিয়ানের অনেক বেশি ঝামেলা লেগে যায়। আর ওই লোকটা তো এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল যে সে ডাক্তারকে মারতে চলে যায় আর এখানে কিছু একটা পড়তে নিচ্ছিল। আর তখনই সেখানে নিজে অজান্তে সে প্রোটেক্ট করে ফেলে সিতুমুকে। তখন সিতুমুর ঘুম ভেঙে যায়। সিতুমু যখন ঘুম ভাঙে যে তার গুয়ের উপরে সে রয়েছে এবং সে তো লজ্জা পেয়ে যায় এবং তারা দুজনেই অনেক দূরে সরে যায়। ফুবে তখন ওইকে ফোন দেয় আর তখনই জানতে পারে যে সিতুমু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে। তবু বুঝতে পারে না যে রাতে সিতুমুকে সে কিভাবে পেল ওখানে, কারণ ওরা তো জানে না যে ওরা এক বাড়িতে এসে উঠেছে। সকালবেলা যখন গুয়েকে খাওয়াচ্ছিল তখন সেখানে আসলে ও চুরি করে এবং ভাজা পোড়া খেতে যাচ্ছিল, কিন্তু গুয়ে কিছুতে তাকে ভাজা পোড়া খেতে দিতে চায় না। আর সিতুমু বাচ্চা মেয়ের মতো বারবার একটু করে লুকিয়ে লুকিয়ে খেতে চাচ্ছিল, কিন্তু বারবার তাকে ধরে ফেলছিল। এরপরও কিন্তু সে চুরি করে খেতে থাকে এবং আবার ওকে ধরে ফেলে। এরপর বলে যে আমার চুলগুলো অনেক বেশি উইয়ার্ড লাগছে, এখন আমার কাছে তো কোনো রাবার নেই, যদি চুলগুলো বাঁধতে পারতাম তাহলে তো ভালো হতো। সে গুয়েকে বলে যে আমি ডিসচার্জ করে আসছি। ও যখন ডিসচার্জ করে আসে তখন সেখানে দেখা যায় অলরেডি ফুপে চলে এসেছে। আর এদিকে সিতুমু ওর জন্য একটা রাবার নিয়ে এসেছিল, কিন্তু ফুপেকে দেখে সে সেটা দেয় না। আর অপরদিকে ফুপের সঙ্গে সিতুমু চলে যাচ্ছিল। আর ডক্টর তাদেরকে দেখে বলে যে তোমার বয়ফ্রেন্ড কোথায়? আর তোমার বয়ফ্রেন্ড বলেছে তোমাকে ভাজা পোড়া অ্যাভয়েড করতে। ঠিক তখন উপর দিকে তাকিয়ে চলে যে গুয়ে তো চলে এসেছে, মানে তোমার বয়ফ্রেন্ড তো চলে এসেছে। তবে ফুপই তো এর কোনো কিছু বুঝতে পারছিল না। ওদের দুজনের চেপায় পড়ে যায় একদম সিতুমু। এরপর ওরা তিনজন যখন হাসপাতাল থেকে ফিরছিল তখন ওরা একটা ট্যাক্সি দেখতে পায় আর সেখানে জিজ্ঞেস করে যে সিতুমু যে ও কিভাবে তোমার বয়ফ্রেন্ড হলো। তখন গুয়ে তাকে বলে যে আরে ডাক্তার হয়তো ভুল করে ফেলেছে, এমন কিছু না, আমাদের মধ্যে কিছু চলছে না। এরপর গুয়ে ওর হাতে সে কিনা রাবারটা ফেলে দেয় ডাস্টবিনে, কারণ ওদের পিছন থেকে দেখে তাদেরকে খুব বেশি খারাপ লাগছিল তার। তখনই আমরা দেখতে পাই যে ওখানে সে সিনিয়র মেয়েটি চলে আসে। ফুপেকে বলে যে তুমি এখন সিতুমুকে ছাড়তে এসেছিলে, কিন্তু সিতুমু তো মুভ অন করে নিয়েছে অনেক আগেই, সে তো এখন আর হোস্টেলে থাকে না, এখানে থাকে না। তখন ফুপের আবার সন্দেহ হয়। সিতুমু গুইকে মেসেজ দিয়ে বলতে থাকে আমি তোমার লাগেজটা নিয়ে আসবো, কিন্তু আমার কাছে তো চাবি নেই।
তাই গুয়েকে মেসেজ করে বলে যে তুমি যখন যাবে তাহলে আমি তোমার সাথে তখন যেতে চাই। আর গুয়ে যখন ওর লাগেজ নিয়ে বের হয়ে আসছিল তখন সিতোমো ওর পিছন পিছন দৌড়াতে থাকে গুয়ের সাথে যাওয়ার জন্য। তাদের দুজনকে একসাথে দেখে ও বুঝতে পারে যে তাদের ভিতরে আসলে কিছু একটা চলছে। ও একটা ট্যাক্সি ভাড়া করে দুজনকে দেখতে থাকে যে ওরা আসলে কি করছে। তখন ওরা একটা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। এতে তো ওর বিশ্বাস আরও পাকাপোক্ত হয়ে যায় এবং নিজে মনে মনে অনেক বেশি কষ্ট পেতে থাকে। কিন্তু আমি ভাবছি ফুপে যেহেতু সিতোমোকে ভালোই বাসে না তাহলে ও আবার কষ্ট পাবে কেন। আর ওর কাটা গায়ে নুন ছেড়ে দিতে একদম শুরু করে যায় ওখানকার ড্রাইভার বলতে থাকে যে ভাই মেয়েরা আসলে এরকমই হয়, ওরা আসলে ছেলেদের মন ভাঙতে পছন্দ করে। আমাকেও ভাই আমার গার্লফ্রেন্ড ছেঁকা দিয়ে চলে গিয়েছে। এদেরকে ভাই বিশ্বাস করবেন না, মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। এটা শুনে তো ভাই ফুপে আরো বেশি কষ্ট পেয়ে যায়। এদিকে গুয়ের বাড়ি থেকে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছিল সিতোমো, কিন্তু গুয়ে তাকে বারবার আটকানোর চেষ্টা করে যাতে সে এ বাড়ি থেকে না যায়। তাই সে বারবার বলতে থাকে যতক্ষণ পর্যন্ত আমার বেডশিটটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না। মানে সিতোমোকে আটকানোর একটা চেষ্টা করছে সে। আর বেডশিটটাকে মেলানোর জন্য ওরা যখন বেডশিটটাকে ছাড়িয়ে দেয় তখন সেটা সোজা গিয়ে নিচে পড়ে যায়। আর সে ইচ্ছা করে সেটা করেছিল। এখন বেডশিটটা তোলার জন্য ওরা নিজেই ওরা দুজন আবার নিচে চলে আসে এবং অনেক দৌড়ঝাঁপ করে এবং বেডশিটটা নামাতে সক্ষম হয়। তবে বেডশিটটা সোজা পড়েছিল সিতোমোর উপর। আর এখানে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় আর তারা দুজন একে অপরে ক্লোজ চলে আসে। আর সেটা তো হচ্ছে, তারা দুজন ক্লোজ হয়ে গিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে একটা রোমান্টিক মিউজিক বাজছে। আর অপরদিকে বেচারা ফুপে এগুলো দেখছিল আর ওর তো ভাই মন ভেঙে যাচ্ছিল, একদম হার্ট ব্রেক হচ্ছে। সে জোরে জোরে তখন গাড়ি হর্ন বাজাতে থাকে। এখন তারা তিনজনই মুখোমুখি, ফেস টু ফেস। আর তিনজন মুখোমুখি হওয়ার পর ওদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করে না ফুপে এবং বলে যে এখানে একটা বাস্কেট রয়েছে, তবে এখানে কোনো ফল নাই কেন, আমি পরের বার যখন আসবো তখন এখানে ফল নিয়ে আসবো। আর ওটা নিচের মাথায় দিয়ে বলে যে এখন আমাকে সুন্দর দেখাচ্ছে না। তখন গুয়ে তাকে বলে যে এটা অনেক নোংরা, তুমি এটা নিচে রেখে দাও। এরপর তারা বেডশিটটাকে দেখিয়ে বলে যে এটার কালারও একদম ডিপ গ্রিন আর এটা আমাকে এখন অনেক মানিয়েছে। একদম পাগলামি করতে থাকে তারা। যেহেতু ভিতরে ভেতরে অনেক বেশি ভেঙে গিয়েছে তাই পাগলামি ছাড়া তার আর কোনো কিছু করার নেই আর তার কোনো উপায়ও ছিল না। কিন্তু এদিকে মনে হচ্ছিল কান্নাকাটিতে ওর চোখ বোধহয় এখন ভেসে যাবে, কিন্তু কাউকে তো কিছু বুঝতে দেওয়া যাবে না। ওরা কিছু এক্সপ্লেন করলেও ও শুনতে চায় না। এরপর সিতোমো দাঁড়িয়ে উঠে বলে যে তোমার আর আমার মধ্যে সম্পর্কটা আসলে কি, বন্ধুর বাহিরে আর কি? আমাদের মধ্যে কি কোনো রিলেশনশিপ রয়েছে বা আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে আমি আসলে তোমাকে বিট্রে করতে পারবো না বা এমন কিছু? তুমি কেন মন খারাপ করবে? আর এটা যখন ও শুনে ওখান থেকে কিছু না বলে ফুপে কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ ফুপে বুঝতে পেরেছে যে সে আর মন থেকে তাকে পছন্দ করে না। এই জন্য সে নিজের মনে দুঃখে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। আর সেখানে জুতা পরে নিজেকে তাদেরকে বিদায় জানায়, বাই বাই বলে চলে আসতে থাকে। কিন্তু সিতোমো যে এতগুলো কথা বলে ফেলেছে তার নিজেরই অনেক বেশি খারাপ লাগছিল। ফুপেকে আসলে এভাবে বলা ঠিক হয়নি। সে বলে যে ও আসলে একটা কি বলবো। এরপর ওই বেডশিটটা নিয়ে আবার যখন ওয়াশিং মেশিনে দিবে তখন হাতেও একটু ব্যথা পায়। সাথে সাথে সেখানে চলে আসে গুয়েই। ও বলে যে আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসবো আর আমি ফলও নিয়ে আসবো। আর ও সেখান থেকে বের হয়ে যায়। আর ওদিকে আমরা দেখি যে তার মন অনেক বেশি খারাপ, ফুপের কথা বলছি আর কি। আজকে ওর যে একটা খেলা ছিল সে সেটাও ভুলে গিয়েছে। প্রেম না করেও ছেঁকা খেয়ে গেল ছেলেটা। আর এরা দুজনে এখন বসে বসে তরমুজ খাওয়ার পাল্লা দিতে থাকে। দুজনে তো পাল্লা দিয়ে অনেক তরমুজ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তাদের মায়ের কল আসে। সিতোমো কলটা ধরে নিজের ঘরে যায় এবং সিতোমোর ভাগের যে তরমুজটা সেটা একটু টেস্ট করে দেখছিল যে ওটা বেশি মিষ্টি কিনা। এরপর দেখা যায় যে সিতোমোর মা এসেছে ওদের সাথে দেখা করার জন্য। সিতোমোর মা সিতোমোকে বলে যে এখানে সে থাকবে, কিন্তু সিতোমো তো এখান থেকে মুভ অন করতে চেয়েছিল আর যে কোনো মূল্যে সে সেখান থেকে চলে যেতে চায়। আর এজন্য আর কি তার আর মুভ অন করা হয় না। তার মা যেহেতু এখানে ইন্টারফেয়ার করেছে মায়ের কথা তো রাখতে হবে। আর গুয়ের মা বলে যে তুমি ওখান থেকে মুভ অন করবে কেন, আমি তো রেন্ট দিয়েই দিয়েছি। আর সিতোমোর মা এখন সিতোমোকে ধরে একদম সোজা নিয়ে আসে ওর বাড়িতে। আর গুয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায় সিতোমোর মা এখানে এসেছে। গুয়ের জন্য হয়তো আর বেশিক্ষণ সিতোমো এখানে থাকবে। সিতোমোর মা একদম নর্মাল কিছু কথা বলতে থাকে আর বলে যে তোমরা দুজন কিন্তু দুজনকে পছন্দ করতে পারো আর এখানে খুব ভালোভাবে থাকতে পারো। আর আমরা বুঝতে পারি যে তাদের ফ্যামিলি থেকে হয়তো একটা সেটিং করা হচ্ছে, তাদের ফ্যামিলি হয়তো চাচ্ছে তারা যাতে একটা রিলেশনশিপে যায় এবং ভবিষ্যতে বিয়ে করে। তো এটা আসলে সত্যি কিনা সেটা আমরা সামনে বুঝতে পারবো। আর অপরদিকে আমরা দেখি যে মদ খেতে খেতে উল্টাপাল্টা বকছিল ফুপে, কারণ ফুপের অনেক বেশি খারাপ লাগছিল। তার মনে হচ্ছে যে তার ব্রেকআপ হয়ে গিয়েছে অনেক কিছু, যদিও তার মনে কখনো প্রেম ছিলই না, তারা কোনো রিলেশনশিপে ছিল না, কিন্তু ব্রেকআপ কোত্থেকে হবে এটা আসলে কোশ্চেন। তারপরে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল।
তখন আমরা সে সিনিয়র মেয়েটাকে আসতে দেখি, আর সেখান থেকেও ওকে হাত ধরে টেনে নিয়ে আসে। ফুপে ওর সামনে এসে সেখানে বসে পড়ে, আর মন ভেঙে গিয়েছিল যে সেটা ওই মেয়ের সামনে তুলে ধরার চেষ্টা করছিল। তো মেয়েটা এখন তাকে সান্ত্বনা দিতে থাকে, বেচারি আর কি করবে। এদিকে সিতুমের মা ওদের জন্য বাদাম নিয়ে এসেছিল, আর ওরাও ছোট মানুষের মতো দরজায় চাপ দিয়ে বাদামগুলো ভাঙছিল, তবে সেগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। তখন সিতুমের মা দূর থেকে ওই দৃশ্য দেখে আর বলতে থাকে, কি রোমান্টিক, দুজনকে খুব মানাচ্ছে। আর তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা খুবই রোমান্টিক এবং তাদের জুটিটা অনেক বেশি হিট হবে। আর তারপরে ওর মা দেখে যে কিভাবে বাদাম ভাঙতে হয়। তারপর ওরা তিনজন সেখানে খেতে বসে। ওর মা এখন ক্লান্তির ভাব ধরে সোজা শুতে যায় সিতুমুর ঘরে। খুব সকালে ভোরে ও সিতুমুকে প্রচণ্ড ডাকতে থাকে আর বলতে থাকে যে আর কতক্ষণ ঘুমাবি, দেখ ও পাশে গোই কত ভালো, সে কত দ্রুত উঠে যায়। ওরা দুজনে এখন ব্রেকফাস্ট করতে এসেছিল। অন্যদিকে ফুপের সঙ্গে সিনিয়রের খুব ভাব জমে গিয়েছিল। তারা একসঙ্গে নিজেদের মধ্যে অনেক টাইম স্পেন্ড করতে থাকে। যদিও ফুপের মনে এখনও সিতুমুই ছিল, তো সিতুমুকে ওর মা বারবার কল করে বলছিল যে তুমি এখানেই থাকবে, তুমি কোথাও যাবে না। আর ওর মাকে রান্নার জন্য হেল্প করতে বলে। তবে এখন তার মাকে রান্না করার হেল্প করছিল গুয়ে। তবে সে একদম একটা স্কেল নিয়ে তখন ফল কাটতে শুরু করে দেয়। এটা দেখে সিতুমু অনেক বেশি মজা পায় আর বলে যে তুমি যদি এভাবে কাটতে থাকো তাহলে তোমাকে দিয়ে কিন্তু রান্না বান্না কিছুই করানো যাবে না। এরপর ওর মা কিন্তু ওদের দুজনকে নিয়ে বাইরে ঘুরতে আসে, আর ওদের দুজনকে একবারে বারবার এক জায়গায় করে দিতে চাচ্ছিল। মানে চাচ্ছিল ওদের রিলেশনশিপটা যাতে এখান থেকে আরও বেশি স্ট্রং হয়, এখান থেকে ক্রিয়েট হয় এবং তারা জন্য ভবিষ্যতে কিছু একটা করে। ওর মা বলেছিল যে একদিন থাকবে, কিন্তু ওর মা আরও এখানে একদিন থাকতে চায় বেশি, মানে আরও একদিন এক্সট্রা থাকতে চায়। পরে আমরা দেখি যে ওদের দুজনের ভিতরে আসলেই একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে এবং এই বন্ডিংটা আসলে ফ্রেন্ডশিপ থেকেও বেশি। সিতুমুর মা সিতুমুকে বলে যে আমি জানি তুমি ফুপইকে স্কুল জীবন থেকে পছন্দ করতে, কিন্তু সিতুমুর মা সিতুমুকে বোঝাতে থাকে যে এখন ফুপইকে ভুলে যাওয়ার সময় চলে এসেছে। ফুপই তো তোমাকে পাত্তা দেয়নি, দেখো এই ছেলেটা তোমাকে পাত্তা দেয় কিনা। পরদিন যখন সিতুমুর মা এখান থেকে চলে যাবে তখন বারবার করে বলে যায় তোমরা দুজন কিন্তু এখানেই থাকবে। এছাড়াও একটা কন্ট্রাক্টে তাদেরকে সাইন করানো হয়, যেটা কিনা একটা চুক্তিপত্র ছিল আর কি। তারা সেখানে স্বাক্ষর দেয় এবং বলে যে এখান থেকে তারা মুভ অন করতে পারবে না। আর সেই চুক্তিপত্রে তার মাকে সাময়িক বোঝানোর জন্য স্বাক্ষর দিতে হয়েছিল সিতুমুর। তারপর সেখানে সে লাগেজ বের করে সমস্ত জামা কাপড় গোছাতে শুরু করে এবং সোজা বাইরে চলে আসে। আর দরজা দিয়ে ঘরের ভিতরে চারদিকে একবার তাকিয়ে নেয়, তারপরও চলে আসে। আর গুয়ের অনেক কাজ বেড়ে গিয়েছিল, সে এখন সারা রাত ধরে কাজ করতে হতো তাকে। আর অন্যদিকে গুয়েকে দেখে ও কিন্তু যখন বাড়িতে আসছিল ওর কিন্তু অনেক একা একা লাগে, কারণ এতদিন সিতম্য ছিল। আর ওর মনে হতো যে সেখানে অনেক বেশি কোলাহলপূর্ণ ছিল এই ঘরটা। আর এখন সে সব কিছু মিস করতে থাকে যে ওরা একসাথে বসে বাদাম ভেঙেছিল, একসাথে তারা খেয়েছিল সব কিছু, কিন্তু একা একা সব কিছু করতে তার যথেষ্ট খারাপ লাগছিল। এদিকে প্রতিদিন হোস্টেলে ফিরতে দেরি হতো সিতুমোর হোস্টেল সুপার রোজ রোজ অনেক বকা দিত, কারণ প্রতিদিনই ও দেরি করে আসতো। ওকে বলতো তুমি রেস্টুরেন্ট মানুষ, তোমাকে রোজ রোজ এত ছাড় দিতে পারি না। সিতুমোর পরে সে চাকরিটা ছেড়ে দিয়েছিল। ও চেয়েছিল নতুন একটা জবে অ্যাপ্লাই করতে, আর সে অলরেডি জানতে পেরেছিল গুয়েকে বলে চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। আজকে ওর একটা ইন্টারভিউ ছিল। যখন ইন্টারভিউতে চলে যায় গুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুগলে সার্চ করতে থাকে যে ইন্টারভিউ সচরাচর কতক্ষণ টাইম শেষ হতে লাগবে, তাছাড়া কেউ যদি ইন্টারভিউতে ফেল করে তাকে কি বলে সান্ত্বনা দিতে হবে। ওই সময় দেখা যায় ওখান থেকে ফিরে আসছে সিতুমো। এরপর সিতুমোকে হঠাৎ করে ফোন দিয়ে গুয়ে বলে যে তুমি এখনই চলে আসো বাড়িতে, কারণ তোমার মা এখানে এসেছে। আর সিতুমো যখন ওখানে যাবে তখন তার সিনিয়র বলে যে আমিও তোমার সাথে যাব। আর এদিকে তো ও সব কিছু গুছিয়ে রেখেছিল। যখন ওরা আসে তখন অলরেডি ফুপে সেখানে চলে এসেছিল। মানে সিতুমো ওই সিনিয়র মেয়ে কিন্তু ফুপেকে এখানে দাওয়াত দিয়েছিল। রাতে ওরা অনেক ড্রিঙ্কস করতে থাকে আর সবাই মিলে হরর মুভি দেখতে থাকে। মুভি দেখে ওরা অনেক ভয়ও পাচ্ছিল, কিন্তু অনেক বেশি ড্রিঙ্কও করে ফেলেছিল। ওখানে ফুপে ড্রিঙ্ক করার অবস্থায় সিতুমোকে যেন দেখছিল ওই সিনিয়রের ভেতরে। যেহেতু মেয়েটি ওর সামনে ওই সিনিয়রের বসা ছিল, এজন্য ফুপে ভেবেছিল যে এটা হতো সিতুমো। আর মেয়েটির দিকে সে এগিয়ে যেতে থাকে, ওকে কিস করতে থাকে। ঠিক তখনই দেখা যায় যে সিতুমো সেখানে চলে আসে আর ওর হাত থেকে গ্লাস পড়ে যায়। আর ওর রাগ করে দুজনকে বলে যে তোমরা এখান থেকে বের হয়ে যাও। সিতুমোর মনে মনে আসলে কিন্তু খারাপ লাগছিল অনেক বেশি। তারা দুজন সেখান থেকে চলে যায়, কিন্তু গুয়েই সেখানে কিছুই বলছিল না। সে আসলে একটা শান্ত স্বভাবের কিউট একটা ছেলে, একদম আমার মতো। আর সিতুমো ওদের স্কুল লাইফের কথা মনে করছিল যে ফুপে কিন্তু আগেই তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। এরপরের দিন আমরা দেখি যে আর ও তাকে বারবার আটকানোর চেষ্টা করছিল আর বলতে থাকে যে তুমি এখানে অনেক কিছুই করেছো, এই যে তোমার ড্রয়িংয়ে মন দেওয়ালা আছে, এটা দেখো আঠা উঠে যাচ্ছে, তুমি এটা ফেলে দাও। এছাড়া আমাদের যে বাথরুম রয়েছে সেখান থেকেও তো পানি আসছে না, কারণ ওর ভিতরে কিন্তু চুল আটকে গিয়েছে। আর এগুলো কে পরিষ্কার করবে? এগুলো না হয় তুমি করবে, তাই না? মানে এসব বলে সে সিতুমোকে আটকাতে চাচ্ছিল। আর সিতুমোকে এসে বলে যে যতক্ষণ না প্লাম্বার আসবে তুমি কিন্তু এখানে বসে থাকবে।
এর কিছুক্ষণ পরে দেখা যায় যে ওরা দুজনে শপিংয়ে যায় ঘর পরিষ্কার করার জন্য একটা সুইপিং রোবট কিনে নেয়। আর ওখানকার সেলসম্যান ওদের চুইংগাম বক্সও নিতে বলে। এছাড়া তাড়াহুড়ো করে ওরা আসলে অন্যরকম চুইংগাম বক্স নিয়ে এসেছিল। যখন ওরা বাড়িতে আসে এবং সুইপিং রোবটটা ঠিক করতে যাচ্ছিল তখন ওই চুইংগাম বক্সটি খুলতে থাকে, কিন্তু সেটা দেখে যে এটা আসলে চুইংগামের বক্সই ছিল না, এটা আসলে প্রোটেকশন গাম ছিল। যাই হোক, এটা দেখে তারা দুজনে লজ্জিত হয়ে যায় এবং সিতুমু সেখানে যখন আসে ও দ্রুত কিন্তু ওর ব্যাগের ভিতরে সেটা ঢুকিয়ে ফেলে। আর সিতুমু কিন্তু অন্যরকম লাগছিল তার এই আচরণটা। ও ভাবে যে সে তাকে বুঝতে দেয় না এটা আসলে কি ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে ওদের কাছে একটা পার্সেল আসে আর সেটা সিতুমের মা পাঠিয়েছে। আর সেটা যখন হাতে পেয়েছিল তাদেরকে আর কে রক্ষা করবে, এটাও সব জায়গায় লুকিয়ে রাখার চেষ্টা করে সে, যাতে সিতুমু এটা কখনো খুঁজে না পায়। কিন্তু এটা সে কোথাও লুকিয়ে রাখবে, সিতুমু পেলে তো সেটা ছিঁড়ে ফেলবে। এরপর আমরা দেখি যে ওটা দিয়েও কিন্তু সিতুমুকে আটকে রাখে, সে কোনো রকম আটকে রাখছিল সিতুমু যাতে না যায়, কিন্তু তার কিন্তু অলরেডি একটা নতুন জব হয়ে গিয়েছিল। আর অপরদিকে ব্যর্থ প্রেমিক ফুফে সে তখন একা জীবনযাপন করছিল। সিতুমু আবার শিফট হয়ে যায় গোয়ের সঙ্গে। আর ওরা যখন সমস্ত লাগেজ সবকিছু ঢুকাচ্ছিল তখন সিতুমু বলে যে ওর ব্যাগ থেকে আগে চাবিটা বের করে নিতে। চাবি বের করতে গিয়ে ওই বক্সটাও বের হয়ে গিয়েছিল। আর সে বলে যে এটা তো ওই দিনে চুইংগামের বক্স, তাই না? কিন্তু খোলার পরে ওর ভুল ধারণা ভেঙে যায় আর ওদের দুজনের সামনে সে বক্সটা। ওরা ভাবে যে এটা দিয়ে কি করবে, তখন সে সিতুমুকে বলে যে তুমি এটা ফেলে দাও। যখন গো এটা ফেলে দেবে তখন আবার সিতুমুকে বলে যে এটা তোমার ব্যাগের ভিতরে ছিল, তাহলে কি আজকের রাতে তোমার কোনো ইভেন্ট আছে নাকি? যাই হোক, সেখানে সে অনেক বেশি লজ্জিত হয়ে যায় এবং বক্সটা ফেলে দিতে চায়। এরপর ওর বন্ধুরা সবাই মিলে একটা সমুদ্র পাড়ে আসে ঘুরতে। সেখানে ওরা সবাই মিলে অনেক মজা করছিল। আর আমরা দেখতে পাই যে গোই আর সিতুমু কিন্তু ওরা দুইজন সব সময় একসঙ্গে লেগেছিল। সিতুমু ঘুড়ি উড়াতে পারতো না, কিন্তু গুয়ে তাকে শিখিয়ে দেয়। আর এসব দেখে ফুপের আবার বেশি খারাপ লাগছিল। আর এখানে কিন্তু ফুপে আর গুয়ে দুজন মুখোমুখি। আর গুয়ের যে রিয়াকশন, বেচারা তো সেদিন ছ্যাঁকা খেয়েছিল। এরপর কিন্তু আবার সিতুমু বাড়িতে এসে অপমানিতও হয়েছে, সিতুমু তাদেরকে বেরও করে দিয়েছে, মানে তার অবস্থা একদম নাজেহাল। তো ফুপে কিন্তু এখানে অনেক বেশি রেগে গিয়েছে। আর সে গুয়ের এখন কি করবে সেটা তো আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তো যাই হোক, আমরা চেষ্টা করবো পরের পার্টে এটা আমারটা কমপ্লিট করে ফেলার। তো সেটার জন্য কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে। তো এই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও যে ড্রামাটা কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটা অন করে দিও আর একটু সাপোর্ট দেখাও। আর আমরা টার্গেট নিয়েছি মে মাসের মধ্যে আমরা 10K সাবস্ক্রাইবার্স গেইন করব, মানে আমরা একটা অ্যাচিভমেন্টে যাব। তো সেটা কিন্তু তোমাদের সাপোর্টে পসিবল হবে। আশা করি তোমরা সেটা কমপ্লিটও করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।